প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে আমি মোহাম্মদ হাসান, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে তোমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের উপর ক্লাস নেওয়া হবে, যেটা চতুর্থ অধ্যায়ে। যেহেতু তোমরা দ্বাদশ শ্রেণীর জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়ে নেবে। আসি আমরা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে যে এক পাশে একজন উইন ভাব, সে প্রাইস দিয়ে হাসি মুখে কথা দেখাচ্ছে, নিজেকে শো করছে। আরেকজন পাশে আমরা দেখতে পাচ্ছি যে একজন মাথায় হাত দিয়ে বসে আছে, অর্থাৎ সে কোনো কারণে হতাশা বোধ করছে অথবা সে ব্যর্থ হচ্ছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি পাশে একজন উইন, একজন সফল, আরেকজন ব্যর্থ। এবার আমরা আরেকটি ছবিতে গিয়ে দেখি, সেখানে আমরা দেখলাম এখানে একটা ইয়েস আছে, নো আছে। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা দুটো অবস্থার ক্ষেত্রে যেটা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় সেটা ক্ষেত্রে ইয়েস নো ব্যবহার করে থাকি। তাহলে এখানে দুই ধরনের বিপরীত অবস্থান রয়েছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো বাচ্চা হলেও এখানে পার্থক্য হচ্ছে যে একটা ছেলে এবং একটা মেয়ে। অর্থাৎ এখানেও দুই ধরনের রয়েছে এবং দুটো বিপরীত। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটি মুদ্রার দুই পিঠ, অর্থাৎ একটা মুদ্রার পিঠ, দুই পিঠের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারতেছো বা তোমরা দেখতেছো যে এই ছবিগুলো পরস্পর বিপরীত এবং দুটো ফলাফলের দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ কোনো একটা বিষয়ে দুটি ফলাফল থাকবে, সেখানে যে কোনো একটি ঘটবে এবং সেটার আমাদেরকে নির্ধারণ করে দিবে যে আমরা কোন দিকে ধাবিত হব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা চতুর্থ অধ্যায়ের কী নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো করে জানো যে আমরা দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে এখন জেনে নিই দ্বিপদী বিন্যাস থেকে আমরা কি কি শিখব। এখানে আমরা বার্নৌলি ট্রায়াল ও এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, দ্বিপদী বিন্যাস সূত্র ব্যাখ্যা করতে পারবো, দ্বিপদী বিন্যাসের উপযুক্ততা বাস্তব উদাহরণের সাহায্যে যাচাই করতে পারবো, দ্বিপদী বিন্যাসের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধাপে ধাপে আমরা এগুলো শিখতে যাব। সুতরাং আমরা শুরুতে আসি বার্নৌলি ট্রায়াল। বার্নৌলি ট্রায়ালটা কি? এখানে লেখা আছে, যদি কোনো দৈব পরীক্ষা প্রতিবার চেষ্টায় বা ট্রায়ালে দুই ধরনের ফলাফল পাওয়া যায়, যার একটি হলো সফলতা, অন্যটি হলো বিফলতা, তাকে বার্নৌলি ট্রায়াল বা বার্নৌলি চেষ্টা বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে মনে রাখো যে শুরুতে আমরা যে চারটা ছবি দেখেছিলাম, প্রত্যেকটাতে আমরা দেখেছিলাম কি দুটি ফলাফল রয়েছে। তো ছবিতে দেখা গেছে হয় একজন উইন, একজন ফেইলার, একজন আবার ইয়েস নো, আরেকটা হচ্ছে বয় অ্যান্ড গার্ল, আরেকটা হচ্ছে যে মুদ্রার হেড অ্যান্ড টেইল। অর্থাৎ এই যখন দুটি ফলাফল থাকবে, এরকম কোনো কিছুকে যদি আমরা একবার ট্রায়াল করি, তাহলে ওই একবার যদি আমরা নিক্ষেপ করি, যেমন মুদ্রাকে আমরা একবার নিক্ষেপ করলাম, হেড আসবে অথবা টেল আসবে। কোনো কোয়েশ্চেন আমরা যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দিতে হবে, তাহলে একবারে প্রশ্ন করা হলে একবারই সেটা ট্রায়াল হবে। এবং যখন দুটি ফলাফল বিশিষ্ট, যে দুটি ফলাফলের মধ্যে একটি ঘটলে আরেকটি ঘটবে না, এই ধরনের প্রচেষ্টা বা ট্রায়ালকে বার্নৌলি ট্রায়াল বলে।
আসো আমরা আরেকটা উদাহরণ দিয়ে পরিষ্কার করে বুঝে নিই। মনে করি একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, তা হবে এটি বার্নৌলি ট্রায়াল। অর্থাৎ কোনো কিছু যদি একবার নিক্ষেপ করা হয়, একবার চেষ্টা বা ট্রায়াল করা হয়, সেটা হচ্ছে যে বার্নৌলি ট্রায়াল। কারণ মুদ্রা নিক্ষেপের ফলে দুটি ফলাফল পাওয়া যায়, যার একটি হলো সফলতা, অন্যটি বিফলতা। অর্থাৎ মুদ্রার উপরের পিঠে মাথা পাওয়ার ঘটনা সফলতা, আর মাথা না পাওয়ার ঘটনা বিফলতা। আমরা যদি এখানে বলি যে আমরা হেড চাই, তাহলে হেড পাওয়াটা হচ্ছে আমাদের সফলতা, হেড না পাওয়াটা হচ্ছে বিফলতা। আমরা যদি ভিন্ন উল্টাভাবে বলি যে আমরা টেল চাই, তাহলে টেল পাওয়ার ঘটনা হবে সফলতা, আর টেল না পাওয়ার ঘটনা হবে বিফলতা। অর্থাৎ এখানে আমরা কি চাচ্ছি, যেটা চাচ্ছি সেটার পাওয়াই হচ্ছে সফলতা, আর যেটা চাচ্ছি সেটা না পাওয়া হচ্ছে বিফলতা। এটাই হচ্ছে যে এটার মূল উদ্দেশ্য বা মূল উদাহরণ। তাহলে আসো আমরা জেনে নিই বার্নৌলি ট্রায়ালের বৈশিষ্ট্য। আমরা সংজ্ঞা এবং উদাহরণের মাধ্যমে আমরা অলরেডি বুঝে গেছি যে আমাদের বৈশিষ্ট্যগুলো কীরকম হতে পারে। তাহলে বার্নৌলি ট্রায়ালের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতি ট্রায়াল বা চেষ্টা দুটি সম্ভাব্য ফলাফল সফলতা বিফলতা থাকবে। অর্থাৎ আমরা একটা চাওয়া থাকবে, ওই চাওয়াটা পাওয়াকে সফলতা, চাওয়াকে না পাওয়াটা হচ্ছে বিফলতা। তা এখন প্রতিটি ফলাফল একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকবে। এখানে আরেকটি নতুন একটা বৈশিষ্ট্যর কথা রয়েছে, সেটা হচ্ছে যে বিফলতা ও সফলতা। অর্থাৎ দুটি ফলাফল, এবং দুটি ফলাফল যেহেতু একটি ঘটলে আরেকটি ঘটবে না, তার মানে দুটো ঘটার সম্ভাবনা সমান। এবং তোমরা আগেই জেনেছ যে সম্ভাবনা সবসময় 0 থেকে 1-এর মধ্যে হয়, এটা 1 থেকে বড় হয় না, এটা নেগেটিভ হয় না। সুতরাং সফলতা বিফলতা যেহেতু পরস্পর সমান সম্ভাবনা রয়েছে, তাহলে সফলতা এবং বিফলতার সম্ভাবনা হাফ হাফ হবে। এছাড়া যদি 0 থেকে 1-এর মধ্যেও যদি সফলতা হাফ হাফ না হয়, তবে কাছাকাছি এদিক ওদিক হতে পারে। এবার আসো 3 নম্বর বৈশিষ্ট্য, ট্রায়ালগুলো পরস্পর স্বাধীন হবে। অর্থাৎ আমরা যদি বার্নৌলি ট্রায়ালকে, অর্থাৎ একবার চেষ্টাকে আমরা বারবার চেষ্টা রূপান্তর করি, তখন পূর্বের চেষ্টার সাথে পরের চেষ্টার কোনো পার্থক্য, কোনো ধরনের সম্পর্ক যেন না থাকে। অর্থাৎ আমরা একটা মুদ্রা নিক্ষেপ করলাম, সেখানে হেড অথবা টেল আসলো। আমরা আরেকবার মুদ্রা নিক্ষেপ করলাম, সেখানে হেড অথবা টেল আসলো। এখন পরের বার হেড আসা বা টেল আসার সাথে পূর্বের চেষ্টায় বা পূর্বের মুদ্রা নিক্ষেপে হেড টেল আসার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এটা একটা বার্নৌলি ট্রায়ালের বৈশিষ্ট্য। এখন আমরা বলেছি যে বার্নৌলি সম্ভাবনা, যেহেতু 4 নম্বর বৈশিষ্ট্যর মধ্যে আমরা বলেছি যে প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যে হবে। অর্থাৎ সফলতা এবং বিফলতাকে আমরা যদি পি এবং কিউ ধরি, অর্থাৎ এস মানে সফলতা সাকসেস, এটার প্রবাবিলিটি যদি পি হয়, এফ মানে ফেলিয়ার, এটার প্রবাবিলিটি যদি কিউ হয়, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল 1 হবে। এই 4টা বৈশিষ্ট্য, 2টা সফলতা থাকবে, প্রত্যেক সফলতার নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, ট্রায়ালগুলো স্বাধীন হবে, এবং ফলাফলগুলোর সমষ্টি 1 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি ধারণা পেয়ে গেছো যে বার্নৌলি ট্রায়ালটা তোমরা কিভাবে চিনবে। তা এবার আমরা পরবর্তী টপিকসে, এটা হচ্ছে দ্বিপদী পরীক্ষা। দ্বিপদী পরীক্ষাটা কি? তাহলে আমরা জেনে নিই দ্বিপদী পরীক্ষা আমরা কোন পরীক্ষাটাকে, কোন এক্সপেরিমেন্টটাকে আমরা দ্বিপদী এক্সপেরিমেন্ট বলবো। যে এখানে হচ্ছে যে দৈব পরীক্ষায়, অর্থাৎ কোনো জৈব পরীক্ষায় যদি কি বলা আছে, চেষ্টার সঙ্গে সসীম হয়, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক চেষ্টা হয়, অর্থাৎ 30-এর কম হয়, চেষ্টাগুলো পরস্পর স্বাধীন হয়, এটা আমরা আগে
জেনেছি। এরপর প্রতিবার চেষ্টা, সফলতা, বিফলতার সম্ভাবনা একই থাকে, এটাও আমরা বার্নলি ট্রায়ালে আমরা জেনে গেছি। এরপর সম্ভাবনাদ্বয়ের সমষ্টি 1 হয়, এটাও আমরা বার্নলি ট্রায়ালের বৈশিষ্ট্য জেনে গেছি। তাহলে এখানে বার্নলি ট্রায়ালের বৈশিষ্ট্যের 4টার মধ্যে 3টা এখানে আছে। যদি বার্নলি ট্রায়ালের বৈশিষ্ট্যগুলোর সাথে যে দৈব পরীক্ষার মিলে যায় এবং সেটা চেষ্টার সংখ্যা যদি 30-এর কম হয়, তবে আমরা ওই পরীক্ষাটাকে দ্বিপদী পরীক্ষা বলবো। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা দ্বিপদী পরীক্ষা কিভাবে বুঝবো। আমরা যদি n এর মান, অর্থাৎ n চেষ্টার সংখ্যা n, আমরা এটাকে n হিসেবে ডিনোট করি। n এর মান যদি 30-এর থেকে কম হয়, অর্থাৎ 29, 28, 27 এভাবে কম থাকবে, 30 বা 30-এর বেশি হবে না। যদি n এর মান 30-এর কম হয় এবং সফলতা এবং বিফলতা দুটি ফলাফল থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এটি দ্বিপদী পরীক্ষা। তাহলে এবার আসি আমরা দ্বিপদী চলকের উদাহরণ। দ্বিপদী চলকের উদাহরণ, আমরা যে পরিবর্তনশীল বৈশিষ্ট্যের মাধ্যমে দ্বিপদী পরীক্ষাটা করব, সেই পরিবর্তনশীল টি হচ্ছে চলক। তাহলে দ্বিপদী চলকের উদাহরণগুলো আমরা আরেকটু দেখে নিই। এখানে প্রথম উদাহরণটা আছে, ক্রিকেট খেলার পূর্বে ব্যাটিং বা বোলিং নির্ধারণে মুদ্রার টস বা নিক্ষেপ। আমরা খুব ভালো করে পরিচিত যে ক্রিকেট খেলতে গিয়ে আম্পায়ার দুই দলের ক্যাপ্টেনকে নিয়ে মুদ্রা টস করে, হয় হেড না হয় টেল। অর্থাৎ হেড আসলে ব্যাটিং হবে, হেড না আসলে ব্যাটিং হবে না, বোলিং হবে। বা হেড আসলে সিদ্ধান্ত নিবে সে ব্যাটিং করবে না বোলিং করবে। অর্থাৎ এখানে যেহেতু মুদ্রা নিক্ষেপের বিষয়টা আসছে, এখানে যেহেতু ফলাফল দুটো হয়, মুদ্রা অর্থাৎ এখানে হয় ব্যাটিং বা বোলিং নির্ধারিত হবে। এখানে সেটা হচ্ছে যে হেড পাওয়া না পাওয়া, টেল পাওয়া না পাওয়ার ভিত্তিতে। এটা আমরা ভালো করেই জানি। এবার আসো কোনো খেলায় জয় বা পরাজয় নির্ধারণের সম্ভাবনা নির্ণয়ে। স্বাভাবিকভাবে আমরা যখন খেলতে যাব, শুরুতে যেমন সেখানে দুটো সম্ভাবনা রয়েছে ক্রিকেটের, ব্যাটিং করব না বোলিং করব, এটার একটা ট্রায়াল জন্য আমরা মুদ্রাকে টস করলাম। ঠিক তদ্রুপ খেলা শেষেও আমাদের একটা সম্ভাবনা নির্ণয় করতে হয় জয় অথবা পরাজয় হবে। অর্থাৎ দুই দল তো জয় হবে না, দুই দলে তো পরাজয় হবে না, হয় এক দল জয় হবে এক দল পরাজয় হবে। আর ড্র যেটা আসে সেটা হচ্ছে যে খুবই রেয়ার, এই যেটা খুবই কম সংঘটিত হয়, হঠাৎ সংঘটিত হয়, সেটাকে আমরা এক্সপেরিমেন্টে বা পরীক্ষায় আনবো না। তাহলে এখানে যেহেতু খেলায় জয় এবং পরাজয় দুটো ফলাফল রয়েছে, তাহলে এটা হচ্ছে দ্বিপদী চলক। একজন নবজাতক সন্তান ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো একটা দম্পতির সন্তান হবে, তাহলে এখানে ছেলে এবং মেয়ে, এর বাইরে তো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। যদি তৃতীয় লিঙ্গ কেউ হয়ে থাকে, তবে সেটা হচ্ছে খুবই রেয়ার। আমরা বলেছি যদি সেটা খুবই ব্যতিক্রম রেয়ার হয়, সেটা আমরা পরীক্ষায় ধরব না, ব্যতিক্রম হিসেবেই থাকবে। পরবর্তী উদাহরণ হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী পাস বা ফেল করার সম্ভাবনা। অর্থাৎ আমরা এটাও ভালো করে জানি, পরীক্ষা দিলে সে পাস করবে না ফেল করবে, এর বাইরে তো কিছু ঘটবে না। এখানে তো দুটোই ফলাফলে রয়েছে। সুতরাং আমরা পরবর্তী উদাহরণে যাই। সেটা হচ্ছে যে কোনো ওষুধের কার্যকারিতা বা অকার্যকারিতা পরীক্ষা করতে। একটা ওষুধ একটা কোনো রোগের জন্য কোনো রোগীর উপর যদি সেটা অ্যাপ্লাই করা হয়, তাহলে হয় ওষুধটা কাজ করবে না হয় ওষুধটা কাজ করবে না। যদি ওষুধটা কাজ করে তাহলে সেটা এক ধরনের ফলাফল, যদি কাজ না করে সেটা আরেক ধরনের ফলাফল। তাহলে এখানে দুটো ফলাফল রয়েছে। সুতরাং এই দুটো ফলাফল যেহেতু রয়েছে, তাহলে এটা দ্বিপদী চলক। এবার সর্বশেষ আমাদের উদাহরণ,
উদাহরণ হচ্ছে কোনো উৎপাদিত দ্রব্যের মান ত্রুটিযুক্ত নাকি ত্রুটিযুক্ত নয় তার সম্ভাবনা নির্ণয়। আমরা একটা দোকান থেকে একটা পণ্য নিলাম, পণ্যটি ত্রুটিযুক্ত হতে পারে, ত্রুটিযুক্ত নাও হতে পারে। সুতরাং একটা পণ্য ত্রুটিযুক্ত নয় মধ্যে, এই দুটোর মধ্যে একটা হবে, অন্য কিছু হবে না। সুতরাং এখানে যেহেতু দুটি ফলাফল রয়েছে, সুতরাং এটা দ্বিপদী চলকের উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্বিপদী চলক, দ্বিপদী পরীক্ষা এবং দ্বিপদী চলকের মাধ্যমে তোমরা অলরেডি বুঝে গেছো বা অলরেডি তোমাদের মাথায় ঢুকে গেছে যে কিভাবে আমরা কোনো একটা সমস্যা, গাণিতিক সমস্যা দেখলে সেটা কি দ্বিপদী চলকের মধ্যে পড়েছে বা দ্বিপদী পরীক্ষার মধ্যে পড়েছে নাকি অন্য কিছু পড়েছে, সেটা আমরা সহজে বুঝতে পারবো। আমরা আবার স্মরণ করিয়ে দিই, দ্বিপদী পরীক্ষা আমরা তখনই নেব যদি n এর মান 30-এর থেকে ছোট হয় এবং ফলাফল যদি দু ধরনের হয়, তাহলে আমরা এই সহজে বুঝে নেব যে এটা দ্বিপদী পরীক্ষায় হবে। তাহলে এবার পরবর্তী টপিকস আছে দ্বিপদী চলক। আমরা যেহেতু দ্বিপদী চলকের উদাহরণগুলো জেনেছি, তাহলে দ্বিপদী চলকটার সংজ্ঞাটা বইয়ের ভাষায় আমরা জেনে নিই। অলরেডি আমরা বুঝে ফেলেছি, জাস্ট আমরা একটু পড়ে নিই। দ্বিপদী চলক হচ্ছে কতগুলো বার্নৌলি ট্রায়ালে, অর্থাৎ বার্নৌলি ট্রায়াল হচ্ছে একটি ট্রায়াল। এখন বার্নৌলি ট্রায়াল যদি একাধিক হয়ে যায়, অনেকগুলো হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে দ্বিপদী চলক, তখন সেটা বার্নৌলি চলক থাকবে না। তাহলে এখানে সংজ্ঞাটা কি লেখা আছে? দ্বিপদী চলক কতগুলো বার্নৌলি ট্রায়ালে প্রাপ্ত ফলাফলের সফলতার সংখ্যা নির্দেশকারী চলকই দ্বিপদী চলক। তাহলে এখানে দেখো, এখানে আমরা কতগুলো চেষ্টা করলাম, পরীক্ষা করলাম, ট্রায়াল করলাম, সেখানে ফলাফলের সফলতার সংখ্যা নির্দেশকারী, অর্থাৎ আমরা যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমরা যদি হেড চাই তাহলে হেড পাওয়াটাই হচ্ছে যে আমাদের সফলতা। সুতরাং আমরা হেড পাওয়াকে যদি আমরা এক্স হিসেবে ধরি, তাহলে এই এক্সটাই হচ্ছে দ্বিপদী চলক। এখানে আমরা আরেকটু ডিটেলসে যাই, অর্থাৎ যে চলকের মানগুলো একটি দ্বিপদী পরীক্ষায় প্রাপ্ত কোনো একটি ফলাফল বা উৎপাদনকে পরিমাপ করে এবং এর মানগুলো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা থেকে নিরূপণ করা যায়, তাকে দ্বিপদী চলক বলে। অর্থাৎ দ্বিপদী পরীক্ষায় আমরা জানি যে ফলাফলের বিষয়টা, এবং এই ফলাফল থেকে আমরা যে মানগুলো পাবো, এই মানগুলো থেকে আমরা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা থেকে নিরূপণ করতে পারবো। এটা জাস্ট বইয়ের ভাষায়, এত কিছু জানার দরকার নেই। তোমরা দ্বিপদী চলক ভালো করে জানো যে দুইটা ফলাফল থাকবে, দুইটা ফলাফলের মধ্যে সফলতা যেটা, সেটাকে আমরা চলক হিসেবে নির্ধারণ করব। তাহলে ব্যাখ্যাটা আমরা আর উদাহরণ দিয়ে আর একটু সামনে এগিয়ে যাই। কোনো একটা বার্নৌলি ট্রায়ালে সফলতা এস, বিফলতা এফ দুটি ফলাফল পাওয়া যাবে, এটা আমরা আগেই বলেছি। তাহলে সফলতার সম্ভাবনাকে যদি প্রবাবিলিটি অফ এস কে যদি পি ধরি, বিফলতার সম্ভাবনাকে প্রবাবিলিটি অফ, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফেইলারকে যদি আমরা কিউ ধরি, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল 1 হবে। এটা আমরা আগে থেকে জানি। এরপর যেটা হচ্ছে পরীক্ষণে n সংখ্যক স্বাধীন চেষ্টা পুনরাবৃত্তি করে, অর্থাৎ এখানে আমরা আগে বলেছি যে দ্বিপদী বিন্যাসে n এর মান কত হতে হবে, অবশ্যই 30-এর নিচে হতে হবে। অর্থাৎ আমাদের চেষ্টাটা, আমাদের নিক্ষেপটা, আমাদের ট্রায়ালটা যেন আমরা ট্রায়ালকে আমরা n হিসেবে ধরবো। এই nটাকে যদি পুনরাবৃত্তি করে যে সফলতাটাকে পাই, সেটাকে যদি এক্স ধরি, ওই এক্সে হচ্ছে দ্বিপদী চলক, সেটা আমরা অলরেডি বুঝে গেছি। তাহলে উদাহরণ দিয়ে আমরা বিষয়টা আরও একটু ক্লিয়ার করে, একটি নিরপেক্ষ মুদ্রা দুবার হেড আসার সংখ্যাকে দ্বারা প্রকাশ করা হলে এক্সের মান, অর্থাৎ একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার হেড আসার সংখ্যাকে, অর্থাৎ একটি নিরপেক্ষ মুদ্রাকে যদি আমরা দুইবার নিক্ষেপ করি, তাহলে দুইবার হেড আসার সম্ভাবনা
আসতে পারে, দুইবার হেড আসার সম্ভব নাও আসতে পারে, একবার আসতে পারে, একবার নাও আসতে পারে। সুতরাং আমরা যেটাকে হেড আসাকে যদি আমরা এক্স হিসেবে ধরি, এবং তাহলে এখানে আমাদের এক্সের মান হবে অর্থাৎ 0, 1, 2, অর্থাৎ আমরা একটি নিরপেক্ষ মুদ্রাকে দুইবার নিক্ষেপ করেছি। দুইবার যেহেতু নিক্ষেপ করেছি তাহলে হেড হয় দুইবার আসবে, না হয় একবার আসবে, না হয় একবারও আসবে না। যেহেতু একবারও আসবে না সেটাকে আমরা 0 ধরলাম, একবার হেড আসাকে 1 ধরলাম, দুইবার হেড আসাকে 2 ধরলাম। এখানে 3 হবে না, কারণ কি? কারণ হচ্ছে আমরা দুইবার নিক্ষেপ করেছি, সুতরাং দুইবারে হয় হেড আসবে, না হয় টেল আসবে, এর বাইরে কিছুই হবে না, এবং 3বার হবে না, কারণ দুইবারে দুইটা ফলাফল পাওয়া যাবে, 3টা ফলাফল পাওয়া যাবে না। সুতরাং আমরা কোনো একটি মুদ্রা যতবার নিক্ষেপ করব বা কোনো ট্রায়াল যতবার চালাবো ততটাই হবে আমাদের এক্সের মান। অর্থাৎ আমরা যদি কোনো একটা পরীক্ষা যদি 20 বার চালাই তাহলে এক্সের মান হবে 0, 1, 2, 3, 4 ডট ডট এভাবে 20 পর্যন্তই হবে। সুতরাং তোমরা দ্বিপদী চলকটা এক্স দ্বিপদী চলককে এক্সের মানগুলো কিভাবে ধরতে হবে সেটাও তোমরা অলরেডি জেনে গেছো। তাহলে আমরা পরবর্তী টপিকসে আসি, সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। আজকে যে টপিকসটা আমরা আলোচনা করতে চাই সেটাই। তাহলে দ্বিপদী বিন্যাস জানার জন্য আমরা বার্নৌলি ট্রায়াল নিয়ে কথা বলেছি, দ্বিপদী পরীক্ষা নিয়ে কথা বলেছি, দ্বিপদী চলক নিয়ে কথা বলেছি। অর্থাৎ এই জিনিসগুলো যদি আমরা বুঝে যাই তাহলে দ্বিপদী বিন্যাসটা আমাদের বুঝতে কোনো সমস্যাই না। সেটা হচ্ছে যে আমরা দ্বিপদী চলকের এবং এর প্রত্যেকটি মানের সংশ্লিষ্ট সম্ভাবনা সমূহ তালিকায় বা সারণীর মাধ্যমে উপস্থাপন করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে দ্বিপদী বিন্যাস বলে। আমরা দ্বিপদী চলক দুটি ফলাফল থাকবে সেটা আমরা আগে জেনে গেছি। সেই দুটি ফলাফলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি মান রয়েছে সেটাকে আমরা এক্স হিসেবে ধরে 0, 1, 2 যতবার নিক্ষেপ করব ততবার আমাদের সফলতার মানটা আমরা পেয়ে যাব। 0, 1, 2, 3, 4, 5 এভাবে এই প্রত্যেকটি মান, এই মানগুলো আসার একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলোকে মান অনুসারে দ্বিপদী চলকের অর্থাৎ এক্সের বিভিন্ন মানের সম্ভাবনা, প্রত্যেকটি মানের নিজ নিজ মানের ক্রমানুসারে সম্ভাবনাকে যদি আমরা একটা তালিকার মাধ্যমে উপস্থাপন করি তাহলে ওই তালিকাটাই হচ্ছে দ্বিপদী বিন্যাস। তাহলে তোমরা বুঝতে পারছো যে দ্বিপদী চলকের মাধ্যমে আমরা যে সম্ভাবনার তালিকা উপস্থাপন করতে পারি সেটাই দ্বিপদী বিন্যাস। দ্বিপদী চলক না হয়ে যদি অন্য কোনো চলক হয় তাহলে সেটা আমরা দ্বিপদী বিন্যাস বলবো না। অর্থাৎ যদি কোনো দৈব পরীক্ষণে প্রতিবার চেষ্টায় সফলতা ও বিফলতা নামক দুটি ফলাফল থাকে এবং সফলতার সম্ভাবনা পি, বিফলতার সম্ভাবনা কিউ হয়, তাহলে তবে পি প্লাস কিউ ইকুয়াল 1 হবে। এটা আমরা গতানুগতিক জানি, আগে জেনে ফেলেছি। তারপরে দ্বিপদী বিন্যাসে এই বার্নৌলি ট্রায়ালের বৈশিষ্ট্যগুলো, দ্বিপদী চলকের উদাহরণগুলো সবগুলোই দ্বিপদী বিন্যাসে চলে আসবে। তাহলে পরীক্ষণটিকে n সংখ্যক অর্থাৎ 30-এর কম স্বাধীন চেষ্টা হলে তাহলে x এর মান কত হবে? 0 থেকে n। বলেছি যে n এর মান যতটা হবে, n এর মান যদি 20 হয় তাহলে x এর মান হবে 0 থেকে 1, 2 ডট ডট 20। এখন যদি n এর মান যদি 29 হয় তাহলে x এর মান হবে 0, 1, 2, 3, 4 ডট ডট এভাবে 29 পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের চলকের, দ্বিপদী চলকের বিভিন্ন মান। তাহলে আমরা এই বিভিন্ন এক্সের বিভিন্ন মানগুলোর সম্ভাবনা কিভাবে বের করব সেটা আমরা দেখি। অর্থাৎ এখানে লেখা আছে গাণিতিকভাবে বলা যায় n বা সফলতার সঙ্গে এক্স হলে এক্সের বিভিন্ন মানের সম্ভাবনা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। অর্থাৎ পি অফ এক্স ইকুয়াল NCX PX QN মাইনাস এক্স। যেহেতু এখানে n রয়েছে সুতরাং x এর মান 0, 1 থেকে n পর্যন্তই হবে। এবং অবশ্যই সফলতা এবং বিফলতা আমরা বলেছি যে সফলতা এবং বিফলতা সবসময় 0 থেকে 1 হবে, 1-এর মধ্যেই হবে।
শূন্য থেকে একের মধ্যেই হবে। সুতরাং আমরা ভালো করে বুঝতে পারছি, যেহেতু সফলতা এবং বিফলতা শূন্য থেকে একের মধ্যেই হবে, যে কোনো মান হবে। সুতরাং আমরা এটাই বুঝতে পারছি যে সফলতা বা বিফলতা কখনোই নেগেটিভ হবে না, অর্থাৎ পি এর মান এবং কিউর মান কখনো নেগেটিভ আসবে না। এখন আমরা জানি যে এন যদি চেষ্টার সংখ্যা হয়, পি যদি সফলতার সম্ভাবনা হয়, তাহলে এই সূত্রে খেয়াল করো, এখানে এন আছে, এখানে পি আছে, তাহলে এখানে এক্স আছে, এখানে কিউ আছে, তাহলে এখানে আমাদের 4টা মান দরকার। তাহলে 4টা মানের মধ্যে এক্স হচ্ছে যে আমরা যেটা চাই, এক্সের মান, চলকের যে চলকটা আমরা চাই সেটা হচ্ছে আমাদের এক্স। আমরা যদি 2টি চাই সফলতা, তাহলে এক্সের মান 2 হবে, যদি 3টি চাই তাহলে এক্সের মান 3 হবে। এভাবে আমাদের কম বা বেশি হবে এক্সের মানটা। এখন আমরা তার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে এন এবং পি এর মান। পি এর মান যদি আমরা জানতে পারি, তাহলে কিউর মান অটোমেটিক আমরা বলতে পারবো। সুতরাং এখানে এই সূত্রের মাধ্যমে আমাদেরকে এই ইঙ্গিত দিচ্ছে যে এন এবং পি এর মান যদি আমরা জানতে পারি, তাহলে দ্বিপদী চলকের যে কোনো মানগুলোর সম্ভাবনা বের করা যাবে। অর্থাৎ এন এবং পি এর মাধ্যমে দ্বিপদী বিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা যেমন যেটার উপর আমরা পরীক্ষা চালাবো সেটার ক্ষেত্রে আমরা গড়, বেদাঙ্ক, বঙ্কিমতা, সূচলতা ইত্যাদি বৈশিষ্ট্যগুলো বের করতে পারবো যদি এন এবং পি এর মান যদি জানা থাকে। যদি এই দুটির মান জানা না থাকে, তাহলে আমাদের পক্ষে কোনো পপুলেশনের বা কোনো চলকের বৈশিষ্ট্যগুলো বের করা সম্ভব নয়। সুতরাং যেগুলোর মাধ্যমে আমরা বের করতে পারবো, যেগুলো না জানলেই নয়, সেগুলোকে আমরা স্বাভাবিকভাবে পরামিতি বা প্যারামিটার বলি। তাহলে আমরা বুঝলাম যে এন এবং পি এর মাধ্যমেই দ্বিপদী বিন্যাস বের করা সম্ভব। সুতরাং দ্বিপদী বিন্যাসে দুটো প্যারামিটার রয়েছে, সেটা হচ্ছে এন আর একটা হচ্ছে পি। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের প্যারামিটার কয়টি? দ্বিপদী বিন্যাসের প্যারামিটার হচ্ছে বা পরামিতি হচ্ছে দুটি, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে পি। এবার আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে পি এবং কিউ যেহেতু নেগেটিভ কখনোই হবে না, সুতরাং আমরা এটাই বলতে পারি যে দ্বিপদী বিন্যাস সবসময় ধনাত্মকই হবে, কখনো ঋণাত্মক হবে না। তাহলে এখানে আমরা দুটি এমসিকিউ জেনে নিলাম, সেটা হচ্ছে যে দ্বিপদী বিন্যাসের পরামিতিগুলো কী কী। দ্বিপদী বিন্যাস পরামিতিগুলো হচ্ছে এন এবং পি, এবং দ্বিপদী বিন্যাস ঋণাত্মক হতে পারে কিনা আমরা খুব ভালো করেই বলে দিতে পারবো, দ্বিপদী বিন্যাস কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা পরবর্তী টপিক্সে যাই, অর্থাৎ যে সূত্রটা আমরা দেখলাম, সেই সূত্রটাকে আমরা এক্সের বিভিন্ন মান কীভাবে অ্যাপ্লাই করব। আমি বলেছি যে এক্সের মান পরিবর্তন হবে, এক্সের মান 0 থেকে n পর্যন্ত হবে। তাহলে এখানে সব কিছুই ঠিক আছে, শুধু এক্সের জায়গায় এক্সের বিভিন্ন মানগুলো বসে গেছে। সুতরাং এখানে এক্সের মান বসে গেছে, সুতরাং এখানে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এন এবং পি হচ্ছে দ্বিপদী বিন্যাসের পরামিতি। তাহলে উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। একটি পরিবারে 6টি সন্তান আছে, সেখানে ছেলে ও মেয়ে হওয়ার সমান, এটা আমরা ভালো করে জানি। এদের মধ্যে ছেলে সন্তান এর সংখ্যা, আমরা ছেলে সন্তান চাই, এটাকে আমরা সফলতা হিসেবে ধরলাম। যদি আমরা মেয়ে সন্তান চাই, তাহলে মেয়ে সন্তানের সংখ্যাকে 1 ধরে সেটাকে আমরা সফলতা ধরবো, অর্থাৎ আমরা যেটা চাই। এখানে যেহেতু আমরা ছেলে সংখ্যা চেয়েছি, 6টি সন্তানের মধ্যে ছেলে হওয়ার সম্ভাবনা কতটুকু, অর্থাৎ এখানে 0 থেকে 6 পর্যন্ত হবে। অর্থাৎ কোনো ছেলেই হয়তো ওই দম্পতি থাকবে না, অথবা একজন ছেলে থাকবে,
অথবা 2জন ছেলে থাকবে, অথবা 3জন ছেলে থাকবে, এভাবে 6জন ছেলে থাকতে পারে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান 0 থেকে 6 পর্যন্ত হবে। তাহলে এক্স এর মানগুলোকে 0 থেকে 6কে এক্স এর জায়গায় বসিয়ে দিলে তাহলে আমরা দ্বিপদী চলকের সম্ভাবনাটা বের করতে পারবো। এবার দ্বিপদী বিন্যাসের শর্তগুলো অবশ্যই খেয়াল রাখবা যে আমরা এর আগেও বার্নৌলি ট্রায়ালে বৈশিষ্ট্য পড়েছি। এর আগে দ্বিপদী পরীক্ষা কখন আমরা দ্বিপদী পরীক্ষা করব সেটা আমরা জেনেছি। তাহলে ওই দুটো জিনিস খেয়াল রাখলে তোমরা দ্বিপদী বিন্যাসের শর্তগুলো ভালো করে বুঝে যাবে। তাহলে আসি, আমাদের প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হচ্ছে যে ঠিক আগের মতো আমাদের চেষ্টা বা n এর মান 30-এর থেকে কম হতে হবে। এরপর আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে ফলাফল দুটি হতে হবে, সফলতা এবং বিফলতা। একটি সফলতা বা 3টি সফলতা বা এর বেশি সফলতা, এগুলো কখনো দ্বিপদী বিন্যাসের শর্ত হওয়া যাবে না। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের শর্ত দুটো, একটা সফলতা একটা বিফলতা। তাহলে চেষ্টাগুলো স্বাধীন হবে, সেটা আমরা আগেও জেনেছি। চেষ্টাগুলোর সফলতার এবং বিফলতার সম্ভাবনা সমষ্টি 1 হবে, আমরা সেটা জেনেছি। এবার আমরা এখানে চারটা শর্তগুলো আমরা আগেই আলোচনা করে ফেলেছি এবং আগে আমরা জেনে গেছি। এখানে আরেকটা হচ্ছে সফলতার সংখ্যা দিয়ে প্রকাশ করা হলে একটি বিচ্ছিন্ন দৈব চলক হবে। এবার আসি দ্বিপদী চলক। এখানে আমরা কি বললাম? সফলতার সংখ্যা নিয়ে প্রকাশ করা। এখানে আমরা আগে দেখেছি যে এক্স এর মান 0, 1, 2 n পর্যন্ত হয়। অর্থাৎ এখানে এক্স এর প্রত্যেকটি মান একটা থেকে একটা আলাদা। যেহেতু এক্স এর n পর্যন্ত মানগুলো আলাদা, সুতরাং যখন এক্স এর বিভিন্ন মানগুলোকে যদি বিচ্ছিন্ন করা যায় তখন আমরা সেটাকে বিচ্ছিন্ন দৈব চলক বলি। তাহলে তোমরা এখানে আরেকটা এমসিকিউর প্রশ্নের উত্তর পেয়ে গেছো, সেটা হচ্ছে কি দ্বিপদী বিন্যাসের দ্বিপদী বিন্যাসের দ্বিপদী চলক কি বিচ্ছিন্ন দৈব চলক না অবিচ্ছিন্ন দৈব চলক? তাহলে তোমরা খুব সহজেই বলে ফেলতে পারবা যে এটা বিচ্ছিন্ন দৈব চলক। তাহলে এখানে পরবর্তী শর্ত হচ্ছে সফলতার সম্ভাবনা বিরোধের খুব ছোট হবে না। অর্থাৎ পি এর মান কিউর কাছাকাছি হবে না, পি এর মান 0 এবং কিউ এর মান 0-এর কাছাকাছি হবে না। এখানে আরেকটা জিনিস মনে রাখি যে এই সফলতার সম্ভাবনা একেবারে ছোটটা কোনটা? সেটা হচ্ছে যে 0.1 পি এর মান এর ছোট হওয়া যাবে না। এর ছোট হলে আমরা সেটা দ্বিপদী বিন্যাসের শর্তে ফেলতে আমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে এটা আমাদের ভালো মান দিবে না। তাহলে যদি সফলতা এবং বিফলতার সম্ভাবনাগুলো যদি 0.1-এর থেকে বড় হয় তাহলে আমরা দ্বিপদী বিন্যাসের শর্তটাকে ভালো করে আয়ত্ত করতে পারবো। এবার আসি উদাহরণ। আমরা এতক্ষণ থিওরিক্যাল আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব গাণিতিক সমস্যা নিয়ে। যেহেতু আমরা জেনে গেছি যে দ্বিপদী পরীক্ষাটা কি, দ্বিপদী পরীক্ষার মাধ্যমে দ্বিপদী চলকের সম্ভাবনা কিভাবে বের করতে হয় আমরা যেহেতু জেনে গেছি, তাহলে এবার আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে সেটা আরেকটু ভালো করে বুঝে নিই। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। তা একটি নিরপেক্ষ মুদ্রা 5 বার নিক্ষেপ করা হলো। তাহলে এখানে 5 বার যেহেতু নিক্ষেপ করা হলো, তাহলে এখানে n এর মান কত আসবে আমরা জেনে গেছি। তাহলে এখানে যেহেতু n এর মান জেনে গেছি যে n এর মান কত এটা আমরা জেনে গেছি। যেহেতু এটা কিসের পরীক্ষা? এটা মুদ্রার পরীক্ষা। আমরা ভালো করে জানি মুদ্রা দুটি ফলাফল, একটা হেড একটা টেল। তাহলে আমরা আগেই বলেছি যে দ্বিপদী বিন্যাসের যদি n এবং p এর মান যদি জানা থাকে, যেহেতু এখানে দুটি ফলাফল পি এবং কিউ, তাহলে এখানে আমরা পি এর মানও জানি, কিউর মানও জানি। সুতরাং এখানে আমরা মুদ্রার নিক্ষেপটা থেকে n এর মানও পাচ্ছি, পি এর মানও পাচ্ছি। তাহলে একটি নিরপেক্ষ মুদ্রা 5 বার নিক্ষেপ করা হলে এতটুকুর মাধ্যমে আমরা বুঝে যাচ্ছি যে উদাহরণটা দ্বিপদী বিন্যাসের হবে। তাহলে এই দ্বিপদী বিন্যাসের মাধ্যমে আমরা কি বের করব? আমরা আগে বলেছি যে এক্স এর মুদ্রাকে 5 বার নিক্ষেপ করাটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে মুদ্রা
5 বারও হেড আসতে পারে। তাহলে এখানে এক্স এর মান কত হবে? 0 থেকে 5 বার, অর্থাৎ হেড একটাও না আসতে পারে, হেড একটা আসতে পারে, হেড দুটো আসতে পারে, 3টা আসতে পারে, 4টা আসতে পারে, 5টা আসতে পারে, 6টা হবে না। তাহলে এক্স এর মান আমরা এখানে 6টা পেলাম, 0 থেকে 5। তাহলে এই এক্স এর 0 থেকে 5গুলোকে ব্যবহার করে আমরা কি বের করতে বলা হয়েছে? দুটি মাথা আসার সম্ভাবনা বের করতে বলা হচ্ছে। কমপক্ষে 3টি মাথা। কমপক্ষে 3টি মাথা কি? অর্থাৎ কমপক্ষে 3টি মাথা হচ্ছে যে সর্বনিম্ন 3টি হতে হবে, 2টি 1টি বা 0 0 1 2 মাথার সংখ্যা হবে না। হয় 3টি মাথা আসবে অথবা 3টে থেকে বেশি আসবে। পরবর্তী কি? বড় জোর 2টি মাথা পাওয়ার সম্ভাবনা। বড় জোর মানে সর্বোচ্চ 2টি। এখানে 3টি হওয়া যাবে না, 4টি হওয়া যাবে না, 5টি হওয়া যাবে না। এখানে বড় জোর যেহেতু 2টি, তাহলে 2টি হওয়া যাবে, 1টি হওয়া যাবে, একবারে 0 নাও হওয়া যাবে। যেহেতু বড় জোর সর্বোচ্চ 2, তাহলে সর্বোচ্চ 2 হলে 2 এর বেশি যাওয়া যাবে না, 2 এর কম যাওয়া যাবে। তাহলে আমরা অঙ্কটা সলভ করি। তাহলে আমরা বলেছি যে n এর মান 5 এবং সফলতা বিফলতা হাফ, এটা আমরা জেনে গেছি। সুতরাং দ্বিপদী বিন্যাসটার সমাধানটা এখন আমাদের আয়ত্তের মধ্যে। তাহলে দ্বিপদী সম্ভাবনা ফাংশনকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? n এর মান 5, তারপর p এর মান, q এর মান হাফ বসিয়ে দিলাম। এখন x এর মানটা আমরা বসিয়ে আমাদেরকে যেই আনসারগুলো বের করতে বললো সেটা আমরা বের করব। তাহলে x এর মান এখানে প্রথমটা হচ্ছে কি? 2টি মাথা বের করতে বলছে। তাহলে এখানে আমাদের x এর মান কত হবে? 2। এখানে আমরা সহজে বুঝে যাচ্ছি, কারণ এখানে 2টি মাথার এখানে আগে পরে তেমন কোনো ভেজাল নাই। সুতরাং আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি। আমরা 2টি মাথা অর্থাৎ x এর মান 2। তাহলে x এর মান যদি 2 হয়ে যায়, তাহলে আমরা x এর মান 2 হলে তাহলে আমরা আনসারটা কিভাবে পাবো সেটা অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি, অর্থাৎ 10 0.25 এটার মাধ্যমে 0.3125 পাবো। অর্থাৎ 2টি মাথা পাওয়ার সম্ভাবনা হচ্ছে এখানে 0.31, অর্থাৎ 31%। এখানে বলা হচ্ছে কি? 2টি মাথা পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমরা মুদ্রাকে 5 বার নিক্ষেপ করলে তবে 2 বার মাথা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 31%। তাহলে এরপর আমাদেরকে বলল যে কমপক্ষে 3টি মাথা হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন 3টি হতে হবে, 3টির কম হওয়া যাবে না, 3টি হতে হবে অথবা 3টির বেশি হতে হবে। তাহলে আমরা x এর মান কীভাবে লিখলাম? x গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল 3, অর্থাৎ 3x এর মান 3 হবে অথবা 3 থেকে বড় হবে। এখন আমরা এটাকে কিভাবে লিখলাম? 1 মাইনাস p ইকুয়াল, অর্থাৎ প্রবাবিলিটি অফ x লেস দেন 3। অর্থাৎ আমরা জানি যে সম্ভাবনা সমষ্টি যেহেতু 1 এর বড় হবে না, তাহলে আমরা যদি 1 থেকে আমাদের যেগুলো আমাদের বিফলতা সেটা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ বিফলতা কি? x যে আমাদের বিফলতা হচ্ছে যে 3-এর থেকে কম যেগুলো, সেগুলো হচ্ছে আমরা চাই না, ওটা হচ্ছে আমাদের বিফলতা। তাহলে এই বিফলতাগুলোকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা এটা আনসার বের করতে পারবো। অর্থাৎ 3 থেকে x এর মান ছোট মানে কি? হয় 0, 1 অথবা 2, এর মাধ্যমে আমরা করতে পারি। আবার এভাবেই করতে পারি, যেহেতু আমরা বলেছি যে x এর মান 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, সেই জন্য আমরা প্রবাবিলিটি অফ x ইকুয়াল 3, x ইকুয়াল 4, x ইকুয়াল 5 এর মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলিউশন করতে পারি। তাহলে আমরা পরবর্তী লাইনে চলে আসি। এখানে আমরা সহজভাবে আমরা আগের সূত্র দিয়ে করেছি, অর্থাৎ x ইকুয়াল 0, x ইকুয়াল 1, x ইকুয়াল 2, এটার মাধ্যমে করেছি। অর্থাৎ x এর জায়গায় আমরা 0, 1, 2 বসে দিয়েছি। তাহলে কি মান পেলাম? আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম। এটা ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা ইজিলি করে নিতে পারবা। তাহলে এখানে আমরা আনসারটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কমপক্ষে 3টি মাথার সম্ভাবনা হচ্ছে 0.5, মানে হচ্ছে যে 50%। এবার আমাদের পরবর্তী আনসারটা আমরা দেখতেছি। পরবর্তী আমাদের কি বের করতে বলছে? বড় জোর 2টি মাথা, অর্থাৎ সর্বোচ্চ 2টি মাথাই হবে।
তাহলে এখানে সর্বোচ্চ দুটি মাথায় হবে, তার মানে তিনটি হবে না। সুতরাং এখানে আমরা ইজিলি বলতে পারি এক্স এর মান আমাদের 2 অথবা 2 থেকে কম হবে, অর্থাৎ 0 হবে, 1 হবে, 2 হবে। তাহলে এখানে আমরা ঠিক আগের মতো লিখে ফেলেছি। তাহলে প্রবাবিলিটি হবে x ইকুয়াল 0, x ইকুয়াল 1, x ইকুয়াল 2 আমরা এভাবে লিখে ফেলেছি। তাহলে এটার ঠিক একইভাবে আমরা প্রবাবিলিটি ফাংশনে বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনে আমরা x এর মান 0, 1, 2 বসিয়ে দিয়ে আমরা মান পেয়ে গিয়েছি। এখানেও দেখা যাচ্ছে যে বড় জোর দুটি মাথা পাওয়ার সম্ভাবনা 0.5 অর্থাৎ 50% রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে কিভাবে সলিউশনটা বের করতে হবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই, সেটা হচ্ছে বাড়ির কাজ। তোমরা এই বাড়ির কাজগুলো করবে। সেটা হচ্ছে যে x একটি সুষম দ্বিপদী চলক। এখানে 2 x ইকুয়াল 3, x ইকুয়াল 1 হলে, যেহেতু আমরা x এর বিভিন্ন মান সম্পর্কে সেখানে দেখেছি যে কিভাবে বের করতে হয়, সুতরাং এখানে তোমরা x ইকুয়াল 3, x ইকুয়াল 1 এই মানগুলো x এর জায়গায় 3 বসিয়ে দিবে। এখানে বসিয়ে দিলে তোমরা এখান থেকে এখানে সম্ভাবনা ফাংশন ও x এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস ভুলে গেছে, এখানে x এর সম্ভাবনা ফাংশন এবং x এর মান নির্ণয় করো। এখানে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে একটু কিছু একটা তথ্য মিসিং হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে সম্ভাবনা ফাংশনটাই বের করব। তাহলে এটার মাধ্যমে আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে যে x এর মান আমরা প্রবাবিলিটি ফাংশনের ওখানে বসিয়ে দেব আমাদের p এর মান। যেহেতু এখানে দ্বিপদী চলক, তাহলে সম্ভাবনা দুটি, তাহলে p এর মান এখানে হাফ হবে। বাকিটা তোমরা সম্ভাবনাটা ইজিলি বের হয়ে যাবে। অর্থাৎ এখানে n এর মান, p এর মান, q এর মান থাকবে, জাস্ট x এর মানটা দিয়ে তোমরা বের করতে পারবে। এরপর পরবর্তী হোমওয়ার্কটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের মাধ্যমে ইহার গড় ও বেদাঙ্ক বের করতে হবে এবং বঙ্কিমতার সুচলতা পরিমাপ বের করবে। আশা করি তোমরা বাড়িতে চর্চা করলে এই দুটি পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষও করে ফেললাম। তো আশা করি তোমরা দ্বিপদী বিন্যাসটা ভালো করে বুঝতে পেরেছো এবং পরীক্ষায় এটা কিভাবে আনসার করতে হয় সেটা তোমরা পারবে। সুতরাং এই করোনা মুহূর্তে তোমাদেরকে যদি সরাসরি ক্লাস নেওয়া যেত তাহলে আরও উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরও ভালো করে বোঝানো সম্ভব হতো, কিন্তু সেটা সম্ভব না হওয়া সত্ত্বেও আশা করতেছি তোমরা ভালো করে বুঝেছো এবং এই করোনায় ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিও না, কারণ পরীক্ষা কখনো করোনার জন্য বসে থাকবে না, পরীক্ষা চলে আসবে। সুতরাং তোমরা কাল বিলম্ব না করে তোমরা তোমাদের পড়ালেখাটা চালিয়ে যাও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এর মানে এই নয় যে বাসায় পড়ালেখাটা বন্ধ করে দিতে হবে। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সর্বশেষ ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।